দাদু ভাই, আমাকে একটা ভূতের গল্প শোনাও না। না দাদু ভাই, আমি কোনো ভূতের গল্প শুনবো না। আমাকে তুমি রূপকথার গল্প শোনাও না দাদু ভাই। আমি ভূতে বিশ্বাস করি না। দাদু ভাই, দেখো না ভাইয়া কি বলছে, ভূত বলে নাকি কিছুই হয় না। আচ্ছা আচ্ছা, তোমাদের আজকে একটা গল্প শোনাই। এইটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তুমি কোন ঘটনার কথা বলছো বাবা? ওই ফিরোজপুরের হোটেলের ঘটনাটা নয় তো? হ্যাঁ বাবা, আমি ওই ঘটনাটার কথাই আজকে বাচ্চাদের শোনাবো। না বাবা, এমন ঘটনা ওদের শুনিও না, ওরা অনেক ভয় পেয়ে যাবে। ওরা তো এখন অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, শোনো তবে। আমি তখন প্রথম ফিরোজপুরে যাচ্ছিলাম। ফিরোজপুর হলো তোমার বাবার নানির বাড়ি। এখান থেকে অনেকটা পথ যেতে হয়। তখন সেরকম কোনো যানবাহন ছিল না বুঝলে, তা থাকবার মতো শুধু ছিল এই গরুর গাড়ি, আর শহরে দু একটা ট্যাক্সি পাওয়া যেত। তখন অবশ্য শহরে বাসের প্রচলনটাই বেশি ছিল। আমি খুব ভোরে একটা বড় ব্যাগ হাতে করে নিয়ে বাড়ির সামনে থেকে একটা ট্যাক্সিতে উঠি। ট্যাক্সি, দাঁড়াও দাঁড়াও। কোথায় যাবেন কাকা বাবু? আমাকে একটু ওই ফিরোজপুরের ঘাটে নিয়ে যাবে? না কাকা, ওই রাস্তায় যাব না। ওই রাস্তা তো অনেক খারাপ। হ্যাঁ, আপনাকে আপনাকে দিয়ে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে আমার। শুনেছি ওই রাস্তায় নাকি অনেক ডাকাতি হয়। আমি বাবু যাব না ওই দিকে। আরে আমাকে একটু নিয়ে চলো না দয়া করে। আশেপাশে আর কোনো ট্যাক্সি নেই, আর সকাল 10টার আগে তো কোনো বাস পাবো না। আর এখন যদি আমাকে বাসে যেতে হয় তাহলে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তো। তা কেন যাবেন শুনি? যদি খুব জরুরি কাজ হয় তাহলে আমি যেতে পারি। হ্যাঁ ভাই হ্যাঁ, অনেক জরুরি কাজ। চলো চলো, যেতে যেতে বলছি। আর ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যত চাও বলবে ততই পাবে। আচ্ছা, গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে নামিয়ে দেবক্ষণ। চলো চলো, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, অনেকটা পথ যেতে হবে তো। বেশি রাত হয়ে গেলে আবার ওই ঘাটে নৌকা পাবো না। তা কাকা বাবু, কি কাজে যাবেন বললেন না তো? আরে, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তাকে নিয়ে আসতে যাব আর কি। সে তো অনেক ভালো কথা। তাহলে তো মিষ্টি খাওয়াতে হচ্ছে আপনাকে। সেটা তো বটেই। সকালে না খেয়ে বের হয়েছি। পরে কোনো হোটেল পেলে তুমি গাড়িটা থামিও কেমন? দুজনে বরং খেয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে কাকা বাবু। এভাবে গল্প করতে করতে আমরা ফিরোজপুরের ঘাটে পৌঁছে যাই। তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। আশেপাশে কোনো লোকজন নেই, একেবারে জনশূন্য পরিবেশ। ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াই। এই নাও তোমার ভাড়া। হ্যাঁ কাকা বাবু, এত টাকা কেন দিচ্ছেন? আরে, কথা ছিল তোমাকে খাওয়ানোর, কিন্তু কোনো হোটেল তো দেখতে পেলাম না তেমন। বাড়ি গিয়ে ভালো কিছু খেয়ে নিও কেমন? ঠিক আছে কাকা বাবু, সাবধানে যায়েন। তুমিও সাবধানে যেও কেমন? পথে যাই হোক না কেন, গাড়ি থেকে নামবে না, আর দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে চলে যাবে, ঠিক আছে? এরপর আমি হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে যাই। আরে কি, মাত্র সন্ধ্যা লেগেছে, এখনই সব আবার জনশূন্য কেন? এখন আমি ওই পারে যাব কি করে? কেউ কি আছেন? যদি থাকেন আমাকে একটু পার করে দেবার ব্যবস্থা করুন না। কেউ শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? তখন সাদা কাপড় গায়ে জড়ানো একটা লোক আমার দিকে আসতে থাকে। আমার ভেতরে তখন কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। আস্তে আস্তে লোকটি আমার সামনে এসে দাঁড়ায়। আমি তখন লক্ষ্য করি লোকটি অনেক বৃদ্ধ। কোথায় যাবেন বাবু? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। আপনি কি এই গ্রামে নতুন? তা আসতে এত দেরি করলেন কেন? রাত করে তো
ওই দিক দিয়ে পারাপার হতে নেই, তা আপনি কি জানেন না? আরে আমার বাড়ি অনেক দূর, আমি শহর থেকে এসেছি। খুব ভোরবেলায় বের হবার পরেও দেখুন না, আস্তে আস্তে তো রাত হয়ে গেল। আমাকে একটু দয়া করে পার করে দেন না। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? উঠে বসুন আপনি, তবে ওপার দিয়ে সাবধানে যাবেন। হ্যাঁ, সামনের দিকে তাকিয়ে টান পায়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে শুধু একটু পার করে দিলেই হবে। এরপর আমি নৌকাতে উঠে বসি। বৃদ্ধ লোকটি নৌকার এক পাশে বসে নৌকা বাইতে শুরু করে। আমরা প্রায় কিনারায় চলে এসেছি। সেই সময় লোকটি বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আরে আরে কি হয়েছে আপনার? আপনি কার সাথে কথা বলছেন? আর আপনি হঠাৎ এমন করছেন কেন? কি হলো আপনার? ওরে বাবা, নদীর পাড়ে ও দাঁড়িয়ে আছে। আপনি ওপারে যান না বাবু, ওপারে গেলে আর প্রাণে বাঁচবেন না বাবু, আর প্রাণে বাঁচবেন না। এই বলে বৃদ্ধ লোকটি নদীর পানিতে ঝাঁপ দেয়। আমি ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে দেখি, কই নদীর পাড়ে তো কেউ নেই। কি হচ্ছে সব কিছুই আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি খুব ভয়ে ভয়ে কোনো মতে নৌকা চালিয়ে পাড়ে উঠে হাঁটতে থাকি। পেছন থেকে কেমন যেন একটা গরুর গাড়ির আওয়াজ হয়, আর একটা লোক আমাকে বলতে থাকে, এই যে বাবু, কোথায় যাবেন এত রাতে? আমার মনে তখন বৃদ্ধ লোকের কথাই শুধু মনে হচ্ছিল। তারপরেও আমি সাহস করে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি একটি গরুর গাড়ি। আমি দাঁড়িয়ে পড়ে লোকটির সাথে কথা বলতে শুরু করি। এই যে মশাই, কোথায় চললেন এত রাতে? আপনার সাথে কিছু ঘটেছে কি? সেই কখন থেকে ডাকছি আপনাকে, আপনি তো আমার কথাই শুনছেন না। আমি তো উত্তর পাড়ায় যাব, আমাকে দিয়ে আসবেন? হ্যাঁ, কেন দিয়ে আসবো না? অবশ্যই দিয়ে আসবো আপনাকে। আপনি গাড়িতে উঠে বসুন, কিন্তু আমার একটু দেরি হবে। পথে একটা হোটেল আছে, আমি ওখান থেকে কিছু খেয়ে তারপরে যাবো, ঠিক আছে? আমারও অনেক ক্ষুধা পেয়েছে, চলুন তাহলে একসাথে খাওয়া দাওয়া করেই যাওয়া যাবে। এরপর একটা হোটেলের সামনে গিয়ে গাড়িটা থামে। আমরা গাড়ি থেকে নেমে হোটেলের মধ্যে গিয়ে বসি। হোটেলে শুধু একটি মোটা লোক বাদে আর কেউ ছিল না। এই মতিন দাদা, এই আমাদের খাবার দাও তো দেখি। আপনি একটু বসুন, আমি খাবার এনে দিচ্ছি এক্ষুনি। আপনারা এটা খেয়ে নিন, আমি বাকি খাবারটা এনে দিচ্ছি। আমার পাশে থাকা গাড়োয়াল এক চুমুক দিয়ে পাত্রে থাকা সব লাল রঙের ওই তরল জিনিসটা খেয়ে ফেললো। আহা, এই তাজা পশুর রক্ত খেতে অসাধারণ লাগে। এই বলে লোকটা একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, এই দেখুন না, আপনাকে ও জিন ভেবে আপনাকেও রক্তপান করতে দিয়েছে। কোনো ব্যাপার না, আমি আপনাকে খেয়ে নিচ্ছি। এ কথা শোনবার পরে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। মানে আমি এতক্ষণ যার সাথে গাড়িতে আসলাম সে কোনো মানুষ নয়, সে ছিল একটা জিন। আমি লোকটির চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো লাল হয়ে আছে। ভয়ে আমার সারা শরীর কাঁপতে শুরু করে।
ঠিক তখনই ওই হোটেলের মালিক আমার সামনে এসে বলে, ভয় পাবেন না বাবু, আমি সারা দিন মানুষকে খাবার খাওয়াই, আর রাতে জিনেদের। ভয় নাই, এরা আপনার কোনো ক্ষতি করবে না। চুপ করে বসে খাবার খেয়ে উঠে চলে যান। এই নিন রুটি আর ভাজি। না না, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। এরপর আমি সেখান থেকে উঠে দ্রুত পায়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকি, আর পেছন থেকে কেউ একজন বলতে থাকে, কোথায় যাবি? জিনেদের হোটেলে এসেছিস খাবার খেতে? খাবার না খেয়ে চলে যাবি? তাই কখনো হয় নাকি? ফিরে আয় বলছি। আমি অনুভব করেছিলাম পেছন থেকে কেউ একটা আমার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না কি করব। এবার হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি বিকট চেহারা নিয়ে আমার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। তারপর কি হলো দাদু? বলো বলো, কি হলো তারপরে? তারপরে চারপাশটা কেমন অন্ধকার হয়ে যায়। চোখ খুলে দেখি যে আমি তোমার দাদিদের বাড়িতে আছি। তার মানে দাদু ভাই, তুমি জিনদের হোটেলে গিয়েছিলে খাবার খেতে? হ্যাঁ, এই ঘটনাটা এখনো মনে করলে আমার গা শিউরে ওঠে। দাদু, তুমি কি তারপরে ওই জায়গাতে আর কখনো গেছো? ওরে বাবা, রক্ষা করো! না না, আমি আর ওই হোটেলে কখনো যাইনি। গ্রামের মানুষের মুখে শুনেছি ওই হোটেলের মালিক নাকি হোটেলে আগুন লাগবার ফলে পুড়ে মারা যায়। তারপর থেকে রাতে ওখানে এইসব ঘটনা ঘটা শুরু হয়। অবশ্য আমি ফেরবার পথে এই গরুর গাড়ির ফাঁক দিয়ে একটা উঁকি মেরেছিলাম, কিন্তু তখন ওই জায়গাতে কোনো হোটেল ছিল না। যে ব্যাপারটা এখনো আমাকে ভাবায়। ওরে বাবা, রাম 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 রাম। তার মানে ওই রাতে তুমি যা দেখেছিলে তার কিছুই সত্যি ছিল না? হ্যাঁ, আমি ট্যাক্সি থেকে নামবার পরে হোটেল পর্যন্ত যে ঘটনাগুলো আমার সাথে ঘটে তার পুরোটাই ছিল ভৌতিক। দিনের বেলায় এসব কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় না। কিরে দাদা, এখন কি তোর ভূতে বিশ্বাস হয়েছে? আলে না না, এসব ভূত বলে কিচ্ছু হয় না। ধুর। ওলে বাবা লে, ভূত বাঁচাও আমাকে! কিরে ভাই, তুই না বললি যে তুই ভূতে বিশ্বাস করিস না? তাহলে এখন আবার ভূত বলে চেঁচালি কেন? একদম ঠিক দিয়েছো দিদি ভাই।